নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। বন্ধুরা, আজকে এই চন্দ্রমল্লিকা খুঁটিনাটি বইয়ের পর্ব 1 ইতিমধ্যে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। এটা পর্ব 2। অনেকেই জিজ্ঞেস করছেন পর্ব 1-এ কমেন্ট বক্সে যে বইটি কিভাবে পাবো। চলুন, এই বইয়ের যিনি লেখক, কারিগর, কুশলী, আমাদের সবার প্রিয় পান্নালাল সেনাপতি মহাশয়কে অনেক অনেক সুস্বাগত পুষ্পকাহন চ্যানেলে। শরীর ভালো আছে এখন? নমস্কার, হ্যাঁ ভালো আছে, চলছে। আজকে আগের একটা এপিসোডে আমরা দেখিয়েছিলাম আপনার বইয়ের যাবতীয় তথ্য, বইয়ের মধ্যে কি কি আপনি লিপিবদ্ধ করেছেন, আপনার চর্চা, বইয়ের যাবতীয় সবকিছু দেখানো ছিল। আজকে একটু বলে দিন বইটা আপনার থেকে কিভাবে সংগ্রহ করবে মানুষজন, প্রচুর মানুষ ফোন করছে। আচ্ছা, সত্যিবৃন্দদের কাছে আমার নমস্কার। আপনাদের কাছে এই বইটা পেতে হলে আপনাদের একটা কাজ করতে হবে। আমার এই নাম্বারে, ফোন নাম্বারে, এখানে হোয়াটসঅ্যাপে আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা ডিটেলস দিয়ে দেবেন। আর তারপরেতেই আপনারা করবেন কি, ফোন পেতে ফোন পেতে বইটার দাম আর স্পিড পোস্টে পাঠাতে হলে 60 টাকা, 175 টাকা বইয়ের দাম, আর 60 টাকা স্পিড পোস্টের চার্জ সমেত 235 টাকা। ওটা ফোন পেতে পাঠিয়ে দিলে, আর পাঠিয়ে দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি তখন ইমিডিয়েট বইগুলো পাঠাবার ব্যবস্থা করে দেব। কেমন? স্পিড পোস্টে সব জায়গা তো 60 টাকা নয়, না, কিছু জায়গায় 60-এর বেশি হয়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 60 টাকা। হ্যাঁ, সেটা একটু মেনশন করে দিন। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 60 টাকা, কম বেশি পিনকোডের নাম্বারের উপরেতে চার্জ পড়ে। আমি পোস্টে অফিসে দেখা করেছিলাম, ওনারা বললেন ম্যাক্সিমাম 60 টাকা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর এর বাইরে রাজ্যে তখন আনুপাতিক হারে বেড়ে যাবে পিনকোডের নাম্বারের উপরেতে আর কি। সেই হিসাবে আপনারা লোকাল, আমি তো জানবো না আপনারা কোথা থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথা থেকে পাঠাচ্ছেন। আপনারা যদি কাইন্ডলি ওখানকার স্থানীয় পোস্ট অফিস থেকে একটু যোগাযোগ করে জেনে নিতে পারেন। মানে আমার ফোন পিনকোড হচ্ছে 700121। এই নাম্বারটা পোস্ট অফিসে যে বলে কত চার্জ হতে পারে আপনাদের ওখান থেকে আমার এখানে পাঠালে, সেই চার্জটা আমার এখান থেকে আপনাদের ওখানে পাঠাতে একই চার্জ পড়বে। আপনার পিনকোডটা আরেকবার বলে দিন তো। 121, মানে 700121, একদম 7,121,121। এই নাম্বারে পাঠাতে কত চার্জ পড়বে সেটা জেনে নিলে আমার বইয়ের দামের সাথে ওটা অ্যাড করে দেবেন। আর সেটা স্ক্রিনশটটা দিয়ে দিলে আমার বুঝতে সুবিধা হবে। আমি ইমিডিয়েট ওটা জানার পরে পাঠাবার ব্যবস্থা করব। আর মাঝে মাঝে একটু যোগাযোগ রাখবেন, কেন বহু মানে কি বলবো, শ্রোতা বা দর্শক বা ফুলপ্রেমীরা তারা বইটা পেতে চান। আর কন্ট্যাক্ট বারবার করতে করতে আমার সময় নষ্ট হয়, আর ভুলেও যাই কে কি বললেন না বললেন। আমি যতটা পারি ডায়েরিতে নোট করে নিই ওনাদের অ্যাড্রেস, তা কিন্তু বারবার ফোন করলে বিঘ্ন ঘটে কাজকর্মে এগোতে। তাই আপনারা যদি একটু খেয়াল করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি এটা পাঠিয়ে দেন পোস্টাল অ্যাড্রেস, তাহলে আমার সুবিধা হবে আপনাদের ওই অ্যাড্রেসে বইটা পাঠাতে। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিন তো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9874225255। বন্ধুরা, এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কি আপনার ফোন পে নাম্বার? হ্যাঁ, এটাই ফোন পে নাম্বার। বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন, যেটাই আমাদের পান্নালাল সেনাপতি মহাশয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাই ফোন পে নাম্বার। আপনাদেরকে টাকাও এই নাম্বারে পাঠাতে হবে, এবং তার যাবতীয় প্রামাণিক স্ক্রিনশট সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপ করে এনাকে দেখাতে হবে। আপনার অ্যাড্রেস এই নাম্বারে পাঠাবেন, তাহলে কিন্তু আপনার কাছে বইটা চলে যাবে বাই পোস্টে, যেটা উনি বলে দিলেন। ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক আছে। আর আমি ওটা পোস্ট অফিসে দেওয়ার পরে স্লিপটা পেয়েই তারই একটা নাম্বার থাকে, তো সেটা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ছবি তুলে পাঠিয়ে দেবো। আর পাঠিয়ে দিয়ে সম্ভব যদি হয় একটু ফোন করে দেবো, আমি ছেড়ে দিয়েছি বইটা। আর পেলে আপনারা যদি আমাকে একটা রিমাইন্ডার দিয়ে দেন যে হ্যাঁ আমরা পেয়ে গেছি, তাহলে আমার সুবিধা হবে আর কি। ঠিক কথা। আচ্ছা, আর বইটা সম্বন্ধে আর কি বলবো, আপনারা, আমি তো একটু ডিটেলস ভাবে লেখার চেষ্টা করেছি, বিশদভাবে যতটা পেরেছি আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করার চেষ্টা করেছি। এটা যদি আপনারা বেশ কয়েকবার পড়ে নেবেন, তাহলেই মানে মগজে ঢুকলে আর কি পরিচর্যার পদ্ধতিটা অনেক ইজি হয়ে যাবে। এই যেহেতু ওই চন্দ্রমল্লিকা জায়ান্ট ভ্যারাইটির একটু কি বলবো আমার কাছে জটিলই লাগে,
এই জটিল ভ্যারাইটির চরিত্রটা বিভিন্ন ভ্যারাইটি, তো তাদের চরিত্র বিভিন্ন রকম বলে তাদের ফিডিং হ্যাবিটটা ভিন্ন রকম। ওই জন্য হ্যাবিটটা বুঝে তাদের ফিডিং করলেই যাকে বলে খুব ভালো মানের ফুল ফোটানোটা অনেকটা ইজি হয়ে যাবে। আর সেইভাবেই আমি দরদ দিয়ে লেখার চেষ্টা করেছি, সময় নিয়ে আর কি। অনেক সময় লেগেছে একটু বইটা লিখতে, বিশদভাবে লেখার জন্য সময় লাগে, তা সেটা একটু অনুধাবন করার চেষ্টা করবেন, এটাই রিকোয়েস্ট। আমার মনে হয় সেটা ঠিক মতো ফলো করতে পারলে ভালো মানের ফুল করা খুব একটা কঠিন না। তবে ভালো মানের ফুল করতে হলে যে অভিজ্ঞতাটা অর্জন করতে লাগে সেটা অন্তত বছর 3 লেগে যায় আর কি, মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, তো যেহেতু প্রচুর ভ্যারাইটি আছে, আর তারপরেতেই মগজে ঢুকে গেলে কে কেমন খেতে চায় সেটা বুঝতে পারলে সেরকম ফিডিং করলেই, ফিডিংটাই মেন ব্যাপার কিন্তু, আর তার সাথে পিএইচ ভ্যালুটা, এই দুটো মানে করাতে হলেই তার ফুলের মান বেটার হবে আমি বলে মনে করি। সেইভাবে করার চেষ্টা করুন। আমি চাই আপনারা মানে আপনাদের বাগান, ছাদ বাগান চন্দ্রমল্লিকার মানে সমৃদ্ধ ফুলে মানে আলো হয়ে উঠুক। সবাই, আপনি এবং আপনার পরিবেশের সবাই দেখে মুগ্ধ হোক, সেই ইচ্ছাতেই আমার এই বই লেখা। আপনারা সফল হলে আমিও আনন্দিত হব। একদমই ঠিক। তবে আমি একটুখানি দু এক কথা না বললেই নয় এখানে, কেননা আমি বইটার কিছুটা পড়েছি, সবটা এখনো পড়ে উঠতে পারিনি। বেশ মোটা বই এবং রঙিন ফুল, মানে রঙিন ছবিতে কিন্তু এটি পরিবেষ্টিত। আরেকটি কথা, যে এই বইতে কি শুধুমাত্র কিন্তু চন্দ্রমল্লিকা নেই বন্ধুরা, চন্দ্রমল্লিকা ছাড়াও মাটি শোধন আপনি যেভাবে বলেছেন, মাটিকে কিভাবে আমরা শোধন করব, চুন, ফরমালিন, ক্যালসিয়াম কার্বনেটের যে তথ্যগুলো দিয়েছেন, এগুলো কিন্তু খুব কম মানুষই জানেন, এবং অসাধারণ একটি বই যা আমি মনে করি পাঠকদের সমৃদ্ধ করবেই। হ্যাঁ, জ্ঞানকে সমৃদ্ধ করবে আমার বলে মনে হয়। হ্যাঁ, কারণ বিশদভাবে আমি লিখেছি, আমি যতটুকু জেনেছি পরীক্ষালব্ধ জ্ঞান আমার, সেটাকে শেয়ার করেছি। আপনারা যদি ঠিকঠাক ফলো করতে পারেন, ভালো মানের ফুল করা খুব একটা কঠিন হবে না। একদমই ঠিক কথা। আর আপনাকে যারা চেনেন, যারা জানেন, কাছ থেকে দেখেছেন, তারা আপনার ফুলের ব্যাপারে অবগত। আর দু এক কথা বলুন যে আপনার এত দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা, আপনি এই বইটা লিখলেন, এটা একটা তো সত্যি কথা বলতে গিয়ে কি নেক্সট জেনারেশনের যারা গ্রোয়ার তৈরি হচ্ছে, অথবা এই জেনারেশনে যারা গ্রোয়ার তৈরি হচ্ছে, তারা তো উদ্বুদ্ধ হবেই, তারা অনেক কিছু শিখবে। এই যে আপনি তাদের জন্য একটা এত সুন্দর উপহার দিলেন, এ ব্যাপারে দু এক কথা একটুখানি যদি বলেন। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, যদি এখনকার মানে বর্তমান প্রজন্মদের আমার কাছে একটা গুরুজন হয়ে একটা পরামর্শ, সময় অন্যদিকে, অবসর সময়টা অন্যদিকে না দিয়ে যদি একটা গার্ডেনিং, যার যে সাবজেক্টটাই ভালো লাগুক না কেন, সেই গার্ডেনের দিকে যদি একটা অবসর সময়টা ব্যয় করে, আমার মনে হয় সেটাই বেস্ট। কারণ কি, মানুষের সাথে মিশলে যা পেপারে টেপারে দেখি না, হিংসা, নিন্দা, মন্দ, এইসব নিয়েই এই আমাদের সমাজটা কলুষিত হয়ে পড়েছে। একদমই ঠিক। হ্যাঁ, যত বন্ধু কম থাকবে, বন্ধু সীমিত সংখ্যা থাকবে, এবং খুব ভালো মানসিকতার মানুষদের সাথেই মিশবো। এইভাবে যদি চলি, তাহলে আমার কি বলবো, আমার বন্ধু কম থাকবে, তাতে শান্তি থাকে আর কি। আর গাছের পিছনে যদি জড়িয়ে থাকি, তাহলে কি হবে, বাড়ির পরিবেশটা একটা সুন্দর থাকবে। সুন্দর জিনিসের সাথে যুক্ত থাকলে সময়টাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আবার যেহেতু গাছপালা করতে কিছু পরিশ্রম করতে হয়, পরিশ্রম করলেও শরীরটাও ভালো থাকে। ঠিক। তা এই জন্যই আমি সবাইকে অনুরোধ করব যে গাছের সাথে যুক্ত হন ওতপ্রোতভাবে, তাহলে আপনার জীবনটাও খুব সুন্দর হবে। সত্যি তো, জীবনের কষ্ট দুঃখ ভুলে থাকার জন্য গাছের থেকে বড় বিকল্প আর হয় না মনে হয়, তাই না? আমি তো আমার ছোট্ট করে বলি, আমি এক সময় সিদ্ধান্ত নিয়েছিলাম, ছোট্ট করে বলতে গেলে কি বলবো, বলাটা ঠিক হবে কিনা, তো যাই হোক, আমি যখন আমার দাদা পরামর্শ দেয় কিছু টব কেনার জন্য, মানে দাদা অর্ডার দিয়েছিল আমাকে, বলে যে যত টবগুলো নিয়ে আয়, এটা শুনে আমার মনে হয়েছিল যেন হাতে চাঁদ পেয়ে গেছি। কেন কি, যে অবসর সময়টা কাটাবার জন্য বেস্ট মাধ্যম আমার তো সেই মুহূর্তে মনে হয়েছিল গার্ডেনিং।
হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি গার্ডেনিং এর সাথে যুক্ত আছি বলেই আমার তো মনে হয়, যদিও আমি ব্যাচেলার, আমার তো মনে হয় আমার মতো আনন্দিত সুখী জীবন খুব কম মানুষেরই আছে। আমি যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। একদম 100%। হ্যাঁ, তো আমার মনে হয় গার্ডেনিং এর সাথে যুক্ত হন, আর খুব ভালো মানের গাছ করতে পারলে সেখানে তো যাকে বলে সোনায় সোহাগা, ছাদে উঠলে আর নামতে ইচ্ছা করবে না আপনাকে। ভালো একদম মানের ঠিক। গাছ যদি শুরু থেকেই ভালো গাছ তৈরি করার কায়দাটা করায়ত্ত করতে পারি, তাহলে সুন্দর দিনে দিনে গাছেরা যখন বাড়বে, আপনার আনন্দের মাত্রাটাও বাড়তে থাকবে। একদম। ফুল তো আমরা পরে পাই, সবার প্রথমে গাছ পরিচর্যা করতে করতে ধীরে ধীরে বড় হয়, এর মধ্যে যে কি আনন্দ গাছ দেখে, সেটা যে করে সে বোঝে। আর শেষে তো আমরা ফুল পাই। আর চন্দ্রমল্লিকার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কালার শোর পর থেকে আর ফুলটা দেখার মতো মোটামুটি ভালো ফোটে 22-23 দিন লাগে, আর ফুলটা শুকাতেও আরো 22-23 দিন, তার মানে কি প্রায় 1.5 মাসের মতো। হ্যাঁ, কালার শো থেকে ফুলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত থাকে। এত লং পিরিয়ডের ফুল, মানে দীর্ঘজীবী ফুল অর্কিড ছাড়া আর মনে হয়, আমি যদিও দুনিয়ার সব ফুল দেখিনি, তা মনে হয় আর দ্বিতীয় ফুল নেই, জানি না, থাকতেও পারে, তবে চন্দ্রমল্লিকা বহুদিন থাকে। আর জায়ান্ট ফুল এমনই একটা সাবজেক্ট, এটা যে ভালো করতে পেরেছে, আমার মনে হয় অন্যদিকে তার টান নেওয়ার সম্ভাবনাটা খুব কমই দেখা যায়। কেননা এর মধ্যে যে আনন্দ এই ফুল ফুটিয়ে, তা অন্যর মধ্যে ততটা আছে বলে আমার সন্দেহ হয়। যদিও আমার বহু রকম ভ্যারাইটি গাছ আমি করি, হ্যাঁ, আমার ছাদেতে আর বাড়ির নিচেতে প্রায় 500-600 টব আছে এখন বিভিন্ন জাতের গাছ। তো প্রায় অনেক রকম। আমার তো একটা ছেলে আমাকে বলেছিল যে কাকু, তোমার এত বিভিন্ন রকম গাছ ব্যারাকপুরে আর কারোর বাড়িতে আছে বলে সন্দেহ হয়। তো জানি না, আমি সবার বাড়িতে ব্যারাকপুরতে আর ঘুরে বেড়াইনি, তবে আমার যেটা ভালো লাগে, কোথাও গেলে বাগানে বলুন, কারোর বাড়িতে গেলে বলুন, দেখলে মনে হয় আহা, এত সুন্দর ফুলটা আমার ছাদে নেই, ব্যাস পারলে কালেকশন করে নিয়ে এসে পরিচর্যা করি। তবে অতি সন্ন্যাসী গাজন নষ্ট হয়ে যায়। বিভিন্ন রকম প্রচুর গাছ থাকলে প্রপার কেয়ারটা তো প্রত্যেকের উপরে নেওয়া যায় না, ঠিক। তার ফলে মানটা সেই জায়গায় পৌঁছায় না। তবে সীমিত সংখ্যক গাছ বা ভ্যারাইটি বা প্রজাতি করাটাই শ্রেয় আর কি। তাহলে সঠিক পরিচর্যার মাধ্যমে উচ্চমানের ফুল বা ফল যেটাই করি না কেন, ভালো মানের ফোটানো যায় বা ফলানো যায়। ঠিক। সেই জন্যই আপনাদের সকলকে বলবো, আসুন চন্দ্রমল্লিকার সম্বন্ধে জানলে, আমার ধারণা, আমি কয়েকজনের সাথে একটু মত বিনিময় করে জেনেছি যতটুকু, যে চন্দ্রমল্লিকা জায়ান্ট ভ্যারাইটি বছরের পর বছর খুব ভালো মানের করতে শিখবে, ব্যাপারটা রপ্ত করতে পারবে, তার কাছে দুনিয়ার যে কোনো ভ্যারাইটি, যে কোনো প্রজাতির গাছই বা ফুলই ফোটানো অনেকটা সহজ হয়ে যাবে। তাই অন্তরের থেকে যদি ডাক সাড়া পাওয়া যায় চন্দ্রমল্লিকা করব বা শিখব, তাহলে আমার এই বইটা সংগ্রহ করুন, পড়ুন। আমি তো শর্টে সারিনি যে একটু গুলে ওষুধ খাইয়ে দিলাম আর ব্যাস রোগ সেরে গেল। আসলে বিশদভাবে জানতে হয়। সেই জানার জন্য, সেই জ্ঞানটা অর্জন করতে হলে, সেটা ওই আমার বইটা কি বলবো, সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে হলে কয়েকবার পড়তে হবে। একদম ঠিক কথা, অসাধারণ বললেন আপনি। হ্যাঁ, আর কয়েকবার পড়লেই তখন মনে হবে যেন আমি ম্যাজিক জেনে গেছি, এরকম বলে মনে হবে বলেই আমার মনে হয়। আসুন আপনারা বইটা সংগ্রহ করুন। একটা প্রশ্ন একটি ছেলে করেছিল, ইয়ং ছেলে, সে নতুন গ্রোয়ার, আপনাকে প্রশ্নটা করেছিল আগের ভিডিওতে, আমার খুব ভালো লাগলো প্রশ্নটা। উনি ছেলেটি জিজ্ঞেস করেছিল যে কাকু কি কি দেখে একটা ফুলের ওপর জাজিং করার সময়, কেমন টবটাকেও কি দেখা হয়, টবের পরিষ্কার পরিচ্ছন্নতাটাকেও দেখা হয়? সেটা তো নিশ্চয়ই তাই। তবে টবে যেন ডেকোরেশনের কিছু না থাকে। তবে ডেকোরেশন থাকলে একটা অসুবিধা আছে, সেটা আমি ওপেন করছি না। তো সর্বাঙ্গীন সুন্দর ভাবে প্রেজেন্টেশনটা, সেটাই কাম্য আর কি। অর্থাৎ কিনা গাছটা খুব সুন্দর হবে, গাছের পাতা খুব ভালো হবে, কালারটা গাছের পাতা ভালো হবে, একটা মানানসই একটা হাইট হবে, তার উপরেতে পাতার বিন্যাসগুলো ঠিক থাকবে, তারপরে ফুলের কালার, ফুলের ভলিউম,
ফুলের টাইমিংটা, সেইগুলোর উপরে দেখে যারা মানে মানে নির্বাচন করেন কাকে কি প্রাইস দেওয়া যেতে পারে। একদমই। আর একটা কথা বলবো, প্রেজেন্টেশন খুব ভাইটাল জিনিস। সুন্দর হলেই হয় না, বা সুন্দর ফুল ফোটালেই হবে না, তাকে একটা পরিচ্ছন্নভাবে দৃষ্টিনন্দন ভাবে উপস্থাপনাটাও একটা আর্ট। সেই আর্টটা মানে লোকে দেখে শিখে নিতে হবে, কে কিভাবে সাজিয়েছেন। সেটা দেখে নিয়ে তারপর নিজের ফুলগুলোকে সেইভাবে সাজানো, তার মধ্য দিয়েই কি বলবো, জাজেদের নির্বাচন করতে সুবিধা হবে আর কি, বা আপনার সঠিক নির্বাচনটা সুবিধা হবে জাজেদের আর কি। বেশ, সেইভাবেই উপস্থাপনা করবেন আর কি। বেশ। আচ্ছা, এই বইয়ের মধ্যে একটু ছোট করে বলুন, আর বেশি দীর্ঘায়িত করবো না, সবটাই তো বলা হলো বন্ধুদেরকে। বন্ধুরা, ইতিমধ্যে বলে রাখি, এই বইটি কি করে সংগ্রহ করবেন তা ইতিপূর্বে বলা হয়েছে ভিডিওতে, আপনারা নোট ডাউন করে নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু পান্নালাল সেনাপতি মহাশয়কে ফোন করবেন। দয়া করে আমাকে ফোন করবেন না, প্রচুর মানুষ কিন্তু আমাকে ফোন করছেন এবং কিছু মানুষ তো আমাকেও টাকা পাঠিয়ে দিয়েছেন, সেই টাকাটা আমাকে ওনাকে এসে দিয়ে যেতে হয়। তো সেই জন্য বলছি, যথাস্থানে আপনারা টাকা পাঠান। আপনারা কিন্তু পান্নালাল সেনাপতি মহাশয়ের ফোন নাম্বারেই টাকা পাঠাবেন, আমাকে নয়। এবং আমাকে ফোন করবেন যখন দেখছেন ধরছি না, তার মানে জানবেন আমি অফিসে রয়েছি, কাজে ব্যস্ত। আপনারা সেনাপতি মহাশয়কে কিন্তু অবশ্যই ফোন করবেন। সেনাপতি কাকু সব সময় ব্যস্ত থাকেন ফোনে, আপনাদের নিশ্চয়ই উত্তর দেবেন। আচ্ছা, এই বইটার মধ্যে একটু ছোট করে বলে দিন কি কি আছে, বিশেষ করে সূচিপত্রটা একটু যদি বলে দেন, কেননা অনেকে আছে যাদের কেনার সামর্থ্য নেই, যারা খুব গরিব, তারা একটু জানতে চেয়েছে সূচিপত্রের মধ্যে আমি একটু যেহেতু বিশদভাবে লিখেছি, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে চন্দ্রমল্লিকার ব্যাপারে আমি উপস্থাপনা করার চেষ্টা করছি। যেমন 1 নম্বর হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল ফোটাবার জন্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী, মানে ফুল ফোটাতে কি কি লাগে। চন্দ্রমল্লিকার জন্য মাটি সংগ্রহের স্থান নির্বাচন এবং সংগ্রহ পদ্ধতি। 3 নম্বর হচ্ছে সংগৃহীত মাটির চরিত্র চেনার উপায়। মাটিগুলো তো ফসল, তাই মাটির চরিত্রটা, মানে মাটিটা যদি দোআঁশ মাটি হয় তাহলে অতি উত্তম। যদি দোআঁশ মাটি না পাওয়া যায়, আমি যা পাবো সেটাই তো আমাকে কালেকশন করতে হবে। তবে সেই ক্ষেত্রে এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলেস মাটি 1:1 আনুপাতিক হারে মিশিয়ে যদি আমরা মাধ্যমটাকে তৈরি করি, তাহলে কিন্তু অতি উত্তম হয়ে যাবে। সেই মাধ্যমে ভালো মানের ফুল করা সহজ হবে। তাই মাটির সংগৃহীত মাটির চরিত্র চেনার উপায়, চরিত্রটাও একটু বুঝতে হবে। পাতা সারটা আমি আমার কাছে প্রিয়, মানে ফেভারিট। এই জন্যই বলবো যে পাতা সার আমি নিজে তৈরি করার আমার একটা সুযোগ আছে। গ্রামে বাড়ি, প্রচুর গাছপালা আছে, আর তৈরির পদ্ধতিটাও জানি, অনায়াসে তৈরি করে নেওয়া যায়। তাই পাতা সারের মধ্যে আবার যেহেতু সংগ্রহ করছি না, তাই এতে কোনো রকম ভেজাল থাকে না। তাই এটা তৈরি করে নিই। পাতা সার তৈরির পদ্ধতিটা আছে, শেড নির্মাণ কিভাবে করতে হবে। তারপরে 6 নম্বর হচ্ছে চন্দ্রমল্লিকা মাদার প্ল্যান্ট নির্বাচন এবং সংরক্ষণ ও পরিচর্যা পদ্ধতি। কাটিং থেকে চারা তৈরির পদ্ধতি। চন্দ্রমল্লিকার প্রজাতি নির্বাচন, কোন আয়তনের টবে এবং কিভাবে চারা রোপণ করা হবে। অফস্টিনের প্রজাতি চারা রোপণ এবং পরিচর্যার পদ্ধতি। অফস্টিনের বলতে কি, যে ভ্যারাইটিগুলো চট করে তো ফুল তো ফোটেই না, চট করে মুটিয়ে যায়, সেইগুলোকে বলা হয় অবস্টিনেট প্রজাতি। কুড়ি আনানোও খুব টাফ। হ্যাঁ, তা খুবই টাফ। তাদের প্রজাতি চারা রোপণ এবং পরিচর্যা পদ্ধতি। তারপরে যে এমনি জেনারেল ভ্যারাইটির প্রজাতি চারা পরিচর্যার পদ্ধতি। তারপরে আসছে লাইট ট্রিটমেন্টের কারণ এবং পদ্ধতি। রোগ দমন, কিভাবে রোগ ব্যাধি দমন করতে হবে। চন্দ্রমল্লিকা একটু খুব নরম পাতা, খুব সেন্সিটিভ এরা গাছটা, পাতাটা খুব সুগন্ধি যুক্ত, যার জন্য এদের উপরে পোকামাকড়ের ব্যাপক আক্রমণ হয়। তাই এদের রোগ পোকা দমনের উপায়টাকেও আমার জানতে হবে। আবার চন্দ্রমল্লিকা কিছু খড়বোকায় বা বেঁটে প্রজাতির গাছ আছে, তাদের কি করে দীর্ঘকায় করা যায়, তার একটা পদ্ধতি আমার জানা আছে, সেটাও আমি উল্লেখ করেছি বিশদভাবে। আবার চন্দ্রমল্লিকা অনেকে শুনে, আমারও হয়েছে অতীতে, বর্তমানেও অতীতেও হয়েছে যে একটু অসতর্কভাবে ফিডিং করালেই মুটিয়ে যায়। সেই মোটানো গাছকে বা স্থূলকায় হয়ে গাছকে কিভাবে আবার স্বাভাবিক বৃদ্ধিতে ফিরিয়ে আনা যায়, দুটো কৌশল বা পদ্ধতি আমি উল্লেখ করেছি।
গোড়ায় জল বসে যাওয়ার হাত থেকে, জল বসে গেলে মরে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে। সেই মৃতপ্রায় গাছকে আবার কিভাবে পুনরায় রক্ষা করা যায়, মানে সূচিপত্রে তো প্রচুর সাবজেক্ট, হ্যাঁ, ওই জন্যই বইটা হয়তো এত মোটা। হ্যাঁ, আচ্ছা, সেই পদ্ধতিটাও উল্লেখ করা আছে। আচ্ছা, কখন কিভাবে টব পাল্টানো হবে এটাও বিশদভাবে ভেঙে লিখেছি আমি। গাছের কুড়ি আসার আগে, সময় এবং পরে কি করণীয় সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পূর্বে গাছে যদি কুড়ি দেখা দেয় তাকে কিভাবে টাইমিং করা যায় বা পিছিয়ে ফুল ফোটানো যায়, সেই কৌশলটাও লেখা আছে। ফুলের বর্ণ গাঢ় এবং ঝকঝকে করার বিভিন্ন উপকরণ ও তার ব্যবহার পদ্ধতি। বার্ড ফিডিং এর আবার আমি দুরকম বার্ড ফিডিং করেছি। একটা হচ্ছে নর্মাল ভাবে, আপনারা পড়লেই বুঝতে পারবেন নর্মাল ভাবে যেভাবে বার্ড ফিডিং করা হয়, আর একটা পদ্ধতি আছে, দ্বিতীয় একটা পদ্ধতি লিখেছি, সেটাকে বার্ড ফিডিং এর দ্বিতীয় পদ্ধতি বলে উল্লেখ করেছি। তারপরে আমি চলে যাচ্ছি চন্দ্রমল্লিকার, এখানেই শেষ হলো জায়ান্টের। মানে সূচিপত্র একটু যদি এদিকে দেখান আমাদের ক্যামেরার দিকে, বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছেন কত লম্বা সূচিপত্র, তার মানে ভাবুন বইটি কত মোটা। এখানে প্রায় 24 রকম, মানে 24টা টপিকের ওপর আলোচনা করা হয়েছে। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূচিপত্রে 1 থেকে শুরু করে 24, মানে লাস্ট হচ্ছে গাঁদার জন্য মাটি তৈরি। তার আগে দেখুন ডালিয়ার ইতিহাস, শুধু কিন্তু চন্দ্রমল্লিকা নয়, আমাদের পান্নালাল কাকু কিন্তু গাঁদা, ডালিয়া এবং পম্পন সম্বন্ধে বিশদভাবেই লেখা আছে প্রত্যেকটা সাবজেক্টে। এই হচ্ছে সূচিপত্র। কয়েকটা ছবি একটু যদি দেখিয়ে দেন বইটা, কেননা যারা আস্তে আস্তে কোনো অসুবিধা নেই, যারা সংগ্রহ করতে পারবে না তারা একটুখানি দেখে নিন, কেননা আমরা চাই সবাই দেখুন। আপনারা অ্যাটলিস্ট কেনাটা তো আপনাদের নিজস্ব ব্যক্তিগত রুচির ব্যাপার, পছন্দের। কেন অনেকেই ভাবছেন যে 175 টাকা দাম কেন। দেখুন বন্ধুরা, কালার প্রিন্ট করা হয়েছে। এই ফুলগুলো কিন্তু আমার ছাদে ফোটানো নিজস্ব ফুল একদম, এবং আমার ভিডিওতেও আছে আগের বছরে, আমি দেখিয়েছিলাম। এবং এর প্রত্যেকটা ফুলের নিচেতে তাদের নাম লেখা আছে। এই দেখুন বন্ধুরা, ভালো করে দেখে নিন, দেখুন অসাধারণ। প্রত্যেকটা কালার প্রিন্ট করতে প্রচুর টাকা খরচা হয়, আপনারা জানেন যারা এই ব্যাপারে অবগত। দেখুন এগুলো কিন্তু সব জায়ান্ট আর কি, আমার নিজস্ব হাতে তৈরি। আপনার নিজের হাতে? না, আমার তো ভিডিওতে সব গাছ দেখিয়েছি আমি, আমার মনে এগুলো গাছ, এটা জাস্ট লাস্ট বছরেরই। আচ্ছা, ফুল ফোটার আগের গাছের ছবি। বাহ, কি সুন্দর, অপূর্ব। দেখুন পম্পন, এগুলো পম্পন। দেখুন বন্ধুরা, একটু ধরে এখন আমি দেখাই। দেখুন বন্ধুরা, খেয়াল রাখুন, দেখে মনে হচ্ছে আমরা যে, মানে আগেকার দিনে যে মানুষ যখন শেভিং করতো, দাড়ি কামাতো, এক কথায় সেই যে ব্রাশ গুলো থাকতো না, একদম সেরকম। কি সুন্দর অপূর্ব শেপ দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, পিঞ্চিং স্টাইল দেখুন। পম্পন তৈরি একটা হচ্ছে শিল্পীর কাজ, একদম একদম একদম। ছাঁটার উপরে বললাম মানে কথাটা, যে দাড়ি কামানোর যে ব্রাশটা যেটা অনেকটা সেরকম লাগছে দেখতে। এই যে অ্যানিমাল ভ্যারাইটিটিকে খেয়াল করুন বন্ধুরা, কি অপূর্ব দেখুন, কি অপূর্ব, অসাধারণ। বইয়ের মধ্যে সবকিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন আপনাদের জন্য, যাতে আপনারাও প্রদর্শনী মানে গাছ করতে পারেন। এগুলো হচ্ছে ডালিয়া, এগুলো এই বছরেরই ডালিয়া আমার হাতে ফোটানো আর কি। বাহ, অসাধারণ, অসাধারণ বললেও কম। উপরে দেখুন ডান দিকে সিস্টার নিবেদিতা, মনে হচ্ছে খুব সম্ভবত মোনা গ্রুপের গাছ এটি, যদি খুব ভুল না হই। অসাধারণ, কিন্তু অসাধারণ। আর এই যে মাঝখানে কাগজে লেখা দেখবেন, এই যেমন মার্কিং করেছি আর কি, পরের বছরে ওগুলোকে আবার আইডেন্টিফাই করে লাগানো আর কি। খুব সুন্দর প্রদর্শনী মানে গাছগুলো। এগুলো হচ্ছে গাঁদা। আপনি তো গাঁদা ফুলেরও মাটি তৈরি লাস্টে বলে দিয়েছেন একদম সুন্দর করে। শুধু মাটি তৈরি না, পরিচর্যা পদ্ধতিটাও লিখেছি। বাহ, সব ঠিক আছে। এই যে ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নিন ভালো করে ফোন নাম্বারটা। এই হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কিন্তু ফোন করবেন আপনারা, এই ফোন নাম্বারে অ্যাড্রেস পাঠাবেন। আর পেটিএম এ, ফোন পেতে আপনার চার্জটা পাঠাবেন। 175 টাকা বইয়ের দাম। আর যারা ডাকযোগে নেবেন তারা 60 টাকা থেকে 100 টাকা মতো হবে অল ওভার ইন্ডিয়াতে, জায়গা বিশেষে, পিনকোড বিশেষে এটা মূল্য নির্ধারণ হয়ে থাকে, তাই তো? যাই হোক, ঠিক আছে, অসাধারণ লাগলো আপনার এই বই। পার্ট 2 যারা পার্ট 1 ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা তো ভালোই, যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে পার্ট 1 লিঙ্ক দিয়ে রাখবো। পার্ট 1 এ উনি সুন্দর করে বইটি দেখিয়েছেন। পুষ্পখাওয়ান চ্যানেল আমাদের, মানে কি বলবো, পান্নালাল কাকুর কাছে চিরঋণী এই কারণেই যে উনি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে তার জীবনের এই একটা এত সুন্দর সাধনা আত্মপ্রকাশ করেছি আর কি। হ্যাঁ, একদম।
তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তোমাকেও আমার ধন্যবাদ যে তুমি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছো, ওই জন্য ভালো কাজের জন্য সবসময় আমি আছি। সো মেনি থ্যাঙ্কস। হ্যাঁ, আমাদের কাউকে মানে শুধু স্বার্থপর হলে হয় না, অপরের জন্য আমাদের ওই বিবেকানন্দের কথা একটা আছে না, আমরা তো 24 ঘন্টা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, সমাজের অন্য 5 জনের উপকারের জন্য অন্তত 10 মিনিট ব্যয় করতে, তা সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, সেটাই, সেইভাবে সকলকে সহযোগিতা করবেন, আমিও সেই রকম করছি। ভালো থাকুন, সেটাই, ফুলে ফুলে থাকুন, আনন্দময় হোক জীবন আপনাদের, এটাই আমার কামনা। যাদের বইটি সংগ্রহ করার ইচ্ছে থাকলো তারা কিন্তু ফোন করবেন এই নাম্বারে, কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই। সবাইকে যেতে যেতে শুধু একটি লাল ম্যান্ডেভিলা দেখাই, অসাধারণ একটি গাছ। দেখুন, যেতে যেতে রেড কালারের এই ম্যান্ডেভিলা কিভাবে তৈরি হচ্ছে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটিকে, যেহেতু এটা ভাইন প্রজাতি মানে লতানো প্রজাতির গাছ, দেখুন এটা তো সিঙ্গেল প্রজাতি, এই রেডি একটা ডাবল আছে। আচ্ছা, এটা সিঙ্গেল পেটেলস, তাই তো? হ্যাঁ, বাহ। আর এইটা হচ্ছে এখনো ফোটেনি, এই একটা কুড়ি আছে। আচ্ছা আচ্ছা, এটা ডাবল, রেড ডাবল। এটা আপনি গিফট করেছিল আমাকে এক ভদ্রলোক, করুণা ভৌমিক, মানে আমার এক দাদা বন্ধু আছেন, তিনি আমাকে গিফট করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো থাকুন, ফুলে ফুলে থাকুন আপনারা সবাই, আনন্দময় থাকুন। এটা ডবল পেটেলস এর আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা ডাবল। ম্যান্ডেভিলা নরমালি সিঙ্গেল পেটেলসটাই বেশি দেখা যায়। হ্যাঁ, সিঙ্গেল পিঙ্ক আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে, রেড তো আছেই, আর এটা ডাবল। তবে রেডটা ভীষণ সেনসিটিভ, আমার এই 4টের মধ্যে একটা বর্তমানে বেঁচে আছে। আর আপনি তো সেনসিটিভ ভ্যারাইটি বেশি পছন্দ করেন, যে গাছটা যত বেশি কঠিন, কারণ আপনি ইংলিশ ভ্যারাইটি জায়ান্টস করেন, নরমালি আমেরিকান তো করেন না। আমেরিকান খুব কম করি, না করলে নয়, কাউকে কাউকে দিতে হয়। আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদের চারা দিতে হয় 4 ইঞ্চি, তবে ছোট থামপটে, এবং কাউকে 8 ইঞ্চিতে ভালো করতে পারেন না বলে তাদের খুশি করার জন্য ফুলের কালার শো করছে, তখনও দিতে হয়। আর মূলত বল শেপের ফুলগুলোই বেশিরভাগ মানুষের প্রেফার করেন আর কি, পছন্দ করেন। যার জন্য আমেরিকান ভ্যারাইটি, জাপানি ভ্যারাইটি গুলোও করতে হয় অপরকে দিয়ে খুশি করার জন্য আর কি, আর তাতে আমিও খুশি হয়ে। ঠিক ঠিক, খুব সুন্দর লাগলো। আজকে এই ভিডিও থেকে অনেক কিছু উঠে আসলো বন্ধুরা। যদি ভিডিওটা আপনাদের প্রাসঙ্গিক মনে হয়, অবশ্যই মনে হবে প্রাসঙ্গিক একটি ভিডিও, একটু কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ফোন করবেন, নমস্কার। নমস্কার।